আপনারা হয়তো দেখছেন মাঝে মাঝে উপরে হাত তুলে নাড়ানো হচ্ছে, এটা শ্রবণ প্রতিবন্ধী মানুষের হাততালি, তারা এইভাবে হাততালি দেন। থ্যাংক ইউ। এবার হচ্ছে আমরা বিচারগম্যতা নিয়ে শুনবো। নাজমারা বেগম পপি, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি। নাজমা, একটু 2 মিনিটের মধ্যে শেষ করবেন আপা। জি, সবাইকে অনুরোধ করছি। আচ্ছা, সম্মানিত চেয়ারম্যান, আমাদের মহাসচিব এবং সুধীজন যারা আছেন, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছুই বলে ফেলেছেন, আমার জন্য সহজও করেছেন। একটা জিনিস বারবার উঠে আসছে, পাশে গিয়ে আবার সরে গেছে, যেটা হচ্ছে যে বাংলাদেশের প্রতিবন্ধী মানুষ যে জনগোষ্ঠী আছি, তার একটি বেশি ভাগই হচ্ছে না পাওয়ার ক্ষেত্রে। না, তারা অধিকাংশ প্রতিবন্ধী মানুষ হচ্ছে নানা ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, বৈষম্য, বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের শিকার। তাদের মধ্যে বিশেষ করে প্রতিবন্ধী নারী, যারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধী নারীরা আছেন, তারা আরো বেশি। এই ঘটনাগুলো আমরা খুব কম জানতে পাই। আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে মাঝে মাঝে কিছু ঘটনা আমরা দেখতে পাই যে প্রতিবন্ধী নারীরা তারা হচ্ছে রেপের শিকার হচ্ছে, গ্যাং রেপের শিকার হচ্ছে, তাদেরকে মারছে, প্রতিবন্ধী মানুষের সম্পত্তি ছিনিয়ে নিচ্ছে, তাদের চাকরি বাকরি দিচ্ছে না। তারা কিন্তু ক্ষুব্ধ, বেশিরভাগ ক্ষেত্রে তারা এইটার বিচার চাইতে পারে না। কিন্তু যারা একটু উদ্যমী হয়ে, যারা কারো সহযোগিতা নিয়ে অনেক ক্ষেত্রে মামলা করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ন্যায় বিচার পাচ্ছে না। নানা ধরনের বাধা, যেগুলো অলরেডি আলাপ হয়েছে, যেমন শ্রবণ প্রতিবন্ধী নারী। আমি সম্পূর্ণ আমার অভিজ্ঞতার আলোকে কথা বলছি, এগুলো কোনো কাগজের কথা না। নিজে কাজ করেছি, আমি দীর্ঘদিন ধরে এই 16 বছর ধরে কাজ করছি, নিজে একজন দৃষ্টি প্রতিবন্ধী নারী। দেখেছি যে শ্রবণ প্রতিবন্ধী মানুষ যারা হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে, মামলা করছে, থানা থেকে কোর্ট পর্যন্ত যেখানে সাক্ষ্য দিতে হয়, সেখানে কোনো তারা সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে। কারণ এই যে স্বাধীনতার 54 বছর হয়ে গেছে, বারবার বলছি, এই প্রতিবন্ধী নারীরা বা পুরুষেরা কোনো ধরনের সাক্ষ্য প্রদান করতে পারে না। তাদের জন্য কোনো দিক নির্দেশনা নাই। একজন ইশারা ভাষার দোভাষী কিভাবে ব্যবহার করা হবে, তার জন্য কোনো নীতিমালা নাই, কার কোনো গাইডলাইন নাই, কিছুই নেই। অ্যাট দ্য সেম টাইম বুদ্ধি প্রতিবন্ধী নারীরা যারা আছে, তারা যখন শিকার হচ্ছে, তাদের জন্য বিশেষজ্ঞ নিয়োগের একটা করা যেতে পারে, সেক্ষেত্রে কোনো দিক নির্দেশনা নাই। বাংলাদেশের 64 জেলায় যে কোর্টগুলো রয়েছে, একটা কোর্টও প্রবেশ গম্যতা নাই। অর্থাৎ মিষ্টি আপা, সালমা আপা যারা বসে আছেন হুইল চেয়ারে, তারা কিন্তু আদালতে যেতে পারেন না। শুধুমাত্র ঢাকায় একটি র্যাম্প করা হয়েছে, তৎকালীন প্রধান বিচারপতি কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে, তার জন্য ওই র্যাম্পটা করা হয়েছিল। হ্যাঁ, বাংলাদেশের যে আইনটি করা হয়েছে, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন, এটি সম্পূর্ণভাবে প্রতিবন্ধী নারীদেরকে উপেক্ষিত করেছে। অর্থাৎ একজন নারীর যে তার যে বিশেষ চাহিদাগুলো আছে, তার একটা শব্দ নেই, সম্পূর্ণ হচ্ছে। যদিও আইনটা মৃত, 11 বছর হয়েছে, এটা কোনো কার্যকারিতা নাই। এখানে বলা আছে যে বৈষম্যের শিকার হলে একজন প্রতিবন্ধী ব্যক্তি সে তার এটা সম্পূর্ণ বায়বীয়। হ্যাঁ, ডিসি কমিটিকে অবহিত করতে পারবে, আমি এই বিষয়ে বৈষম্যের শিকার হয়েছে, আপনারা সুরাহা করে দিবেন। একটা সিস্টেম আছে। আজ অবধি একটা কি বলবো, কোনো কমপ্লেন এখানে জমাও পড়েনি, কেউ এটার ব্যবস্থাও করেনি। কাজেই আমরা চাই যে আমরা আশা করি ভবিষ্যতে যখনই ইলেকশন হবে, ইশতেহার ঘোষণা হবে, এই আইনটি, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন, এটি আপনারা প্রতিবন্ধী নারীদের সহ সকলের চাহিদাকে ভিত্তি করে সময় উপযোগী করবেন। এবং এটা বিধি সহ, এটা সম্পূর্ণ ভুলে ভালে ভরা, যার জন্য আমরা কোনো বায়বীয় আইন চাই না। যেটা ইফতেখার বলেছে অধিদপ্তর করতে হবে, আনলেস এটা কখনো অ্যাক্টিভ হবে না। আমাদের যে ইনস্টিটিউশনস গুলো আছে, কেউ কিন্তু প্রতিবন্ধী মানুষ সম্পর্কে সচেতন না। পুলিশ বলেন, আইনজীবী বলেন, এখানে অনেকে আছেন ব্যারিস্টার, কেউ কিন্তু প্রতিবন্ধী মানুষদের মানুষই মনে করে না। প্রতিবন্ধী নারী তো না, ওরা তো মানুষই না। কাজেই তাদের প্রশিক্ষণের বিষয় আছে, অনেক কথা হয়েছে, আমি সংক্ষিপ্ত করছি। আপনারা অবাক হবেন, একজন নারী হিসেবে প্রত্যেক নারী তার কিছু রক্ষা কবচ আছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডোমেস্টিক অ্যাক্ট, অনেক কিছু আছে। একটা প্রতিবন্ধী নারীর কথা নেই। তার মানে প্রতিবন্ধী নারীরা কোথায়? এখানে আলী বলেছে যে 64টি জেলায় দৃষ্টি প্রতিবন্ধী ছেলেদের জন্য স্কুল আছে, যেটা 40 বছর ধরে কাজ হচ্ছে।
অথচ দৃষ্টি প্রতিবন্ধী মেয়েদের জন্য আজ অবধি আমরা একটা স্কুল দেখতে পাই না। এইটাই হচ্ছে রাষ্ট্র কর্তৃক আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমরা চাই আপনারা যারা ভবিষ্যতে ইস্তেহার যেটা হবে সেখানে প্রতিবন্ধী মানুষরা আমরা সম্পূর্ণ বিনা পয়সায় টেকনিক্যাল সাপোর্ট দিতে রাজি। এই আইনে প্রতিবন্ধী নারীদের বিষয়গুলো উল্লেখ করতে হবে, কারণ এটা জাতিসংঘ থেকেও বলেছে যে এই আইনটা অনেক গ্যাপ আছে। এটা হচ্ছে আপনাকে, আমাদের বাংলাদেশ সরকারকে এটা সংশোধন করতে হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপা। আমাদের আর বেশি নেই, আর 3-4 জন আছেন। এবারে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা নিয়ে কথা বলবেন রুমা আক্তার, সেরেব্রাল পলসি প্রতিবন্ধী মানুষ। আসসালামু আলাইকুম, আমি রুমা আক্তার। আমি একটি প্রতিবন্ধী স্কুলের শিক্ষিকা। আমি হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করি, তাদের শিক্ষা ব্যবস্থাটা নিয়ে কাজ করি। আজকে আমাকে এই আয়োজনে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি হচ্ছে যেটা দেখেছি যে আমরা যারা প্রতিবন্ধী শিক্ষার্থী আছি, আমাদেরকে যখন বিশেষ কোনো শিক্ষা কেন্দ্রে ভর্তি করানো হয়, আমরা সেইখানে যে বাচ্চাদের আমরা পড়াচ্ছি তারা যখন ন্যূনতম শিক্ষাটা অর্জন করে, তাদের যখন সেই দক্ষতাটা অর্জন হয় যে তারাও একীভূত শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত হতে পারে, সেই ক্ষেত্রে স্যার দেখা যায় যে একীভূত শিক্ষা ব্যবস্থায় আমাদের প্রতিবন্ধী শিক্ষার্থীর সুযোগটা আসলে তেমন ভাবে পাওয়া যায় না। তো স্যার, আমি গুরুতর এনডিডি শিশুদের জন্য মানসম্পন্ন বিশেষ বিদ্যালয় দরকার, এবং যাদের পরিস্থিতি আসলে উন্নয়ন ঘটে তাদেরকে মূল ধারায় বিদ্যালয়ে স্থানান্তর করা এখন সময়ের দাবি। আরেকটা কথা না বললেই নয়, অটিস্টিক, বুদ্ধি, সেরিব্রাল পলসি, ডাউন সিনড্রোম, বহুমাত্রিক মাস্কুলার ডিস্ট্রফি, প্রতিবন্ধিতা সহ বিভিন্ন ধরনের সকল গুরুতর প্রতিবন্ধী ব্যক্তির যাদের আসলে কেয়ার গিভারের প্রয়োজন হয়, আমরা যারা প্রতিবন্ধী ব্যক্তি আছে আমাদের আসলে কাজ করে আমরা যা অর্জন করি সেখান থেকে আবার একজন কেয়ার গিভারকে সম্মানী দিয়ে আমাদের সাথে রাখাটা খুবই কষ্টের একটা ব্যাপার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সরকারের কাছে আসলে আবেদন, এই যারা হচ্ছে আমাদের কেয়ার গিভার হিসেবে থাকেন, এই কেয়ার গিভারদের জন্য কেয়ার গিভার ভাতাটা প্রদান করতে হবে। নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী শিশুদের সামাজিক হয়রানি মুক্ত করতে কঠোর আইনি সুরক্ষা প্রদান করতে হবে, কারণ আমাদের অনেকেই পার্ক, জাদুঘর সহ বিভিন্ন গণস্থাপনায় প্রবেশ, বাড়ি ভাড়া নিলে হয়রানি সহ বিভিন্ন বৈষম্যের সম্মুখীন হতে হয়। এই ধরনের বৈষম্য যেন আমাদের সাথে না হয় সেই দিকটা বিবেচনা করার জন্য আপনাদের কাছে আবেদন জানাচ্ছি।